ওয়েলকাম অল, ওয়ার্ম ওয়েলকাম। আজকে একটা টপিক দেখব। সেই টপিকটা হচ্ছে দোষ গতি অ্যান্ড রোগমার্গ। এই টপিকটার জন্য আমাকে বুঝতে হবে যে দোষ গতি কী বা রোগমার্গ কী, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে শুরুতেই ইন্ট্রোডাকশনে দেখা যায় রোগমার্গ কী। রোগমার্গ হচ্ছে, ধরো আমি ধরলাম যে একটা পেশেন্ট এসছে, পেশেন্টের রোগ হচ্ছে, আমার কাছে এই রোগমার্গ বা এই দোষগতি জেনে আমার লাভ কী আছে? লাভটা হচ্ছে, যেরকম আমরা একটা কনসেপ্ট জানি যে আমাদের দেহে যে বাত, পিত্ত এবং কফ, এই যে ত্রিদোষ আছে, সেই ত্রিদোষগুলো যদি সাম্য অবস্থায় অর্থাৎ ব্যালেন্সড অবস্থায় থাকে, তাহলে বুঝে নেব যে আমাদের পেশেন্টের কোনো রোগ হয়নি এবং সেটা বলবে যে সে হেলদি পেশেন্ট হবে। কিন্তু বর্তমান সময়ের বিভিন্ন কারণে প্রত্যেকেরই কম বেশি না কিছু প্রবলেম থাকে। তার ফলে কী হচ্ছে, যদি ধরি সিঙ্গেল দোষ যদি ওপর নিচে হয়, তাহলে আমাদের ট্রিটমেন্ট করতে যতটা ইজিনেস হবে, কিন্তু সেটা যদি আমাদের 2 বা তোমার হচ্ছে 3 যদি এইরকম দোষ ইনভলভড হয়ে যায়, তাহলে আমাদের ট্রিটমেন্টটা আরও বেশি অসাধ্যের দিকে এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে দোষ গতি এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, কারণ এই দোষগতির মাধ্যমে আমরা পঞ্চকর্মে জেনেছি যে আমাদের দোষ যেহেতু সারা বডিতে ছড়িয়ে থাকে, পঞ্চকর্মে কী হয়, পঞ্চকর্মে আমরা একদিক দিয়ে বমন করছি, একদিক দিয়ে বিরেচন করছি, আবার মুখের দিক দিয়ে নস্য করছি, আস্থাপন বস্তি করছি, অনুবাসন বস্তি করছি অন্য দিক দিয়ে। তারপরে আমরা এই যে ভমিটিং করাচ্ছি, ভমিটিং মানে হচ্ছে কি, এটা হচ্ছে ঊর্ধ্ব মার্গ দিয়ে আমরা ভমিটিং করাচ্ছি। আবার যেটা আমরা বিরেচন করাচ্ছি, যেটা পার্গেটিভ করাচ্ছি, আমরা পার্গেশন করাচ্ছি, সেটা আমরা কি নিম্ন মার্গ দিয়ে বিরেচন করাচ্ছি। তাহলে এই আমি না হয় বুঝলাম, ঠিক আছে, এটা না হয় ঊর্ধ্বমার্গের দিকে বিরেচন হচ্ছে বা নিম্নমার্গের দিকে বিরেচন হচ্ছে, কিন্তু আমাকে এবার বুঝতে হবে যে ধর একটা দোষ হলো যেটা কিনা হাতে হয়েছে, এই হাতে হয়েছে দোষটা যদি হয়, তাহলে কি করা উচিত? হাতে যদি দোষটা হয় তাহলে কি করা যেতে পারে? হাতে যদি দোষটা হয় তাহলে কি করতে হবে? হাতের এইখান থেকে, তাহলে এটা আমাদের শাখা, এই শাখা থেকে দোষটাকে সবার আগে আমাদেরকে সরিয়ে নিয়ে যেতে হবে হচ্ছে কোষ্ঠে। সেই কোষ্ঠে যদি আমরা দোষটাকে সরিয়ে নিয়ে যেতে পারি, এবার কোষ্ঠের মাধ্যমে হয় ঊর্ধ্বমার্গে নয় অধোমার্গে আমাদের সেখান থেকে দোষটা রিলিজ হবে। এইটা হচ্ছে কনসেপ্ট। সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে দোষ গতি, আমাদের এক জায়গায় দোষ তৈরি হচ্ছে কোথায়, দোষ কোথায় গিয়ে আবার যাচ্ছে, বা আবার আমাদের যদি রোগমার্গ, আমাদের রোগমার্গ বলতে কি বুঝি, আমাদের রোগটা কোথায় সৃষ্টি হচ্ছে, বা সেইটার মাধ্যমে আমাদের যে কোন পাথওয়েটা, মানে আমাদের যে কোন শরীরে মাইনর চ্যানেল যেটা আছে, সেই মাইনর চ্যানেলের মাধ্যমে কিভাবে আমাদের শরীরে দুষ্টি সৃষ্টি হচ্ছে, সেইটার ক্ষেত্রেই এইবার আমরা জানব। তো ফার্স্টেই আছে ডেফিনেশন অফ রোগমার্গ। The definition of রোগমার্গ কি বলছে? রোগমার্গ refers to the specific anatomical pathways. Important. রোগমার্গ refers to the specific anatomical pathways. এখানে কিন্তু মানে স্পেসিফিক বলে দিচ্ছে, এখানে কিন্তু ভেগ টার্ম ইউজ করলে হবে না যে আমাদের এইখান দিয়ে যাচ্ছে বা দিক দিয়ে ডান দিক দিয়ে যাচ্ছে, না, স্পেসিফিক anatomical pathways and tissues through which vitiated doshes travel, settle and manifest diseases. তাহলে কি হচ্ছে এখানে, কি বলছে রোগমার্গতে আমাদেরকে, রোগমার্গতে কি হচ্ছে, রোগমার্গেতে আমাদের হচ্ছে একটা পাথওয়ে, মানে রোগমার্গ কোনো একটা স্পেশাল পজিশন নয়, রোগমার্গ হচ্ছে হোল সিস্টেমটাকে বলছে। সেই হোল সিস্টেমটা কি করছে, যে আমাদের অ্যানাটমিক্যাল পাথওয়েগুলো আছে সেটার ওপর মেনটেন করে আমাদের যে ভিশিয়েটদের দোষ, সেইটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তাছাড়াও এবার কি হচ্ছে, সেইখানে কোনো এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে ট্রান্সফার হয়ে সেখানে সঞ্চয় হচ্ছে, সঞ্চয়ের ফলে কি হচ্ছে, সেইখানে সঞ্চয় হয়, সেখানে রোগের সৃষ্টি হচ্ছে। আমাদের যে যে শর্ট ক্রিয়াকাল সেখানে আছে, চয় প্রকোপ পোষ্য স্থানসংশয় ব্যক্তিভেদ, সেই অনুযায়ী আমরা যদি দোষ দুঃখকে কল্পনা করি, সেইভাবেও আমরা ক্লিনিক্যাল অ্যাসপেক্টে পাবো। তা আমি এইবার রোগমার্গ যেটা পড়ছি, সেটা রোগমার্গের ইম্পর্টেন্স কি সেখানে এটা বলা আছে। এই যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাধ্য অসাধ্যতা। মানে কি সাধ্য অসাধ্যতা, মানে কি, যে আমার কাছে একটা পেশেন্ট এলো, আমি তো ভগবান নই, হ্যাঁ, আমি আমার যেটা মেডিকেল নলেজ আছে এবং আমার যে আয়ুর্বেদ যে ফ্যাটার্নিটি আছে, সেই দুটো নলেজকে আমার কম্বাইন করব, প্লাস আমার কমন সেন্স,
এই তিনটে নলেজকে আমরা একসাথে করে আমি পেশেন্টকে ওয়েলনেসের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করব। কিন্তু এমন আমার কাছে এমন একটা পেশেন্ট এলো ক্যান্সার হচ্ছে স্টেজ 3, বা আমার কাছে এমন একটা পেশেন্ট এলো যে একবারে টার্মিনাল ইলনেসে চলে গেছে, যার ফলে যার কোনো একদম ফাইনাল ট্রিটমেন্ট বলে কিওর হবে না, বা আমাদের কোনো যে একদম আলটিমেট রিলিফ পেয়ে যাবে এরকমও কোনো ব্যাপার নেই, জাস্ট প্যালিয়েবল হতে পারে কিছুটা। সেইটা আমাদের দেখতে হবে যে পেশেন্টকে আমার কাছে আসলে আমি পেশেন্টকে রেফার করবো কি না, বা পেশেন্টকে আমি আমার যে ক্ষমতা আছে, হয়তো দেখা গেল আমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতায় আমি যতটা রোগ ঠিক করতে পারবো, হয়তো অন্যজন হয়তো সেম পেশেন্ট গেলে আরও বেশি সিভিয়ার কন্ডিশনে পেশেন্ট গেলে তার সে হয়তো সেই পেশেন্টকেও ঠিক করতে পারবে, কিন্তু আমাকে আমার যে বাউন্ডারিটা সেটা ভালোভাবে জানতে হবে। তো সেকেন্ড পয়েন্টে বলছে ট্রিটমেন্ট অফ লাইন অফ সিলেকশন, যেটা হচ্ছে চিকিৎসা সূত্র। এবার চিকিৎসা সূত্রের ক্ষেত্রে আমার কাছে একটা নর্মাল পেশেন্ট এসছে যে বলছে নর্মাল আমার ডাইজেশনের প্রবলেম আছে, ঠিক আছে দীপন পাচন করিয়ে দেবো আমি নর্মাল, তার যদি রোগগুলোতে কোনো সমস্যা না থাকে, সে যদি কৃষ অর্থাৎ লিন না হয় তাহলে আমি দীপন পাচন করাবো। আর যদি পেশেন্ট দেখি যে লিন, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আমার প্রগনোসিস দিয়ে বুঝতে হবে, আমার ইন্টালেক্ট দিয়ে বুঝতে হবে যে সেই পেশেন্টকে আমি কিন্তু চাইলেও পার্গেশন করাতে পারবো না, কারণ পেশেন্ট আগে থেকেই লিন। পেশেন্টের ওই পার্গেশন করার জন্য যে বডি স্ট্রেংথটা দরকার সেই নিজের বডি স্ট্রেংথটাই নেই, তার ফলে কী হচ্ছে আমাকে নিজেকেই বুঝতে হবে যে আমি শোধন করব না শমন করব, সেটা এখানে বলা হচ্ছে এই যে শোধন অর শমন ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এবার থার্ড পয়েন্ট হচ্ছে ডিজিজ সিভিয়ারিটি। এবার যেরকম বললাম পেশেন্ট যেটা যদি মধ্যম রোগমার্গে থাকে তাহলে পেশেন্টের ক্ষেত্রে দোষটা বার করা অনেক সহজ হবে, কিন্তু পেশেন্টটা আবার যদি শাখায় চলে যায় তাহলে শাখাতে দোষ বার করতে তো তুলনামূলকভাবে কষ্টই হবে, তাই না? তো এইবারে ঠিক আছে, এবারে এটা গেল রোগমার্গ ইন্ট্রোডাকশন, আমরা অল্প অল্প করে কিছুটা জেনে নিচ্ছি, তারপরে আমরা আরও ডিপ কনসেপ্টে যাব। এবার সেকেন্ড যেটা আমাদের টপিক সেটা হচ্ছে দোষগতি। দোষগতিতে কি বলছে, দোষগতি রেফার্স টু দ্য ডাইনামিক ভেরিয়েশন ইন দ্য সাইটস অ্যান্ড মুভমেন্ট অফ দোষাস ইন দ্য বডি ডিটারমাইন দেয়ার স্টেট অফ ইকুইলিব্রিয়াম অ্যান্ড ডিসইকুইলিব্রিয়াম। একটা হচ্ছে সাম্যাবস্থা আর একটা হচ্ছে বৈষম্যাবস্থা। তো দোষ, তাহলে দোষগতিতে কি বুঝলাম, দোষগতি বলছে একটা বডি, সেইটা বডিতেই আমাদের যে দোষগুলো আছে সেই দোষগুলো আমাদের যদি হয় যে এমন কি সাম্যাবস্থায় আছে না বৈষম্যাবস্থায় আছে, মানে দোষগুলোকে আমাদের ভিসিয়েটেড আছে না নন ভিসিয়েটেড আছে, সেটার ক্ষেত্রেই আমাদের দোষগতিটা ইম্পর্টেন্ট। এবার সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের এইখানে আমরা যে ফার্স্টে বলছিলাম যে দোষগতিতে কোথায় গেলে দোষটা ট্রান্সফার হবে, সেইটা কিন্তু বিষমাবস্থার মধ্যে পড়ছে। আর সাম্যাবস্থাতে কি, সাম্যাবস্থায় ফার্স্টে যেটা বলছিলাম যে ত্রিদোষ যেটা আছে, ত্রিদোষ যদি সমান মাত্রায় থাকে তাহলে কি হচ্ছে সাম্যাবস্থা থাকছে। তাহলে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এই যে এখানেই বলছে যে প্রকৃত কর্ম হবে এবং সে হেলথটাকে মেনটেন করতে হবে, মানে স্বাস্থ্য হবে, মানে সুস্বাস্থ্য হচ্ছে, যেটা আমাদের আয়ুর্বেদিক ফিজিশিয়ানদের কাজ, যেটা স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকর প্রশমনঞ্চ, এটা আমাদের হচ্ছে কনসেপ্ট, মানে আমাদেরকে যেটা হেলদি ব্যক্তি আছে সেই হেলদি ব্যক্তিকে আমাদেরকে হেলদি রাখতে হবে, এবং আমাদের যেটা বিকৃত ব্যক্তি আছে সেই বিকৃত ব্যক্তিকে আমাদেরকে সঠিকভাবে আবার প্রাকৃত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে আনইকুইলিব্রিয়াম স্টেট বা বৈষম্য অবস্থা। এবার বৈষম্য অবস্থার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে দোষ সেটা আমরা যেটা বলছিলাম যে দোষ সবসময় যে বৃদ্ধি হবে এমন কোনো ব্যাপার নেই, দোষ ক্ষয়ও হতে পারে দোষ বৃদ্ধিও হতে পারে, আবার একটা দোষ ক্ষয় একটা দোষ বৃদ্ধি, বা একটা দোষ দুটো দোষ ক্ষয় বা দুটো দোষ বৃদ্ধি, বা দেখা গেল একটা দোষ বৃদ্ধি হলো একটা দোষ ক্ষয় হলো, এরমভাবে অসাম্য বিষম্য বৈষম্য যেটা আমরা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবারে দোষ বিকৃতির ক্ষেত্রে কি হচ্ছে, দোষ বিকৃতি কখন হচ্ছে, দোষ বিকৃতি যখনই হচ্ছে যে আমাদের দোষের সাম্যাবস্থা, আমরা দোষটাকে এক একটা পার্টিকেল এলিমেন্ট মনে করি না, আমরা দোষটাকে মনে করি দোষ এমন জিনিস সেটা হচ্ছে আমাদের অল ওভার বডিতে ট্রাভেল করতে পারে, এবং যার ভিসিয়েশনের কারণে অর্থাৎ দুঃস্ব আমাদের দেহে প্যাথোজেনেসিস বা রোগের সৃষ্টি হয়। এবার সেইটা কি হচ্ছে রোগী অবস্থা, সেটাকে বলছে এই যে ডিসিজ, যেটা রোগী অবস্থা সৃষ্টি হচ্ছে। এইবারে হচ্ছে আমাদের দোষগতি, আমাদেরকে কয়েকটা টাইপ জানতে হবে। এবারে বিভিন্ন রকম আচার্য তাদের বিভিন্ন কনসেপ্ট অনুযায়ী রোগের যেটা গতি অর্থাৎ যেটা দোষ গতি সেটাকে অনেক রকমভাবে ভাগ করেছেন। তার মধ্যে আমাদের 5টা টাইপ খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে দোষের ক্ষয় স্থান আর বৃদ্ধি অনুযায়ী আমরাকে একটা করেছি, অর্থাৎ কোয়ান্টিটিভলি, একটা ঊর্ধ্ব অধ তির্যক, এইটা হবে একটা করেছি, ডিরেকশনালে করেছি, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল, মানে একটা কোষ্ঠতে আছে না শাখাতে আছে না মর্মস্থিতে আছে সেইটা আমরা একটা বোঝার চেষ্টা করেছি। ফোর্থ হচ্ছে সিজনাল, সিজনালে আমরা বোঝার চেষ্টা করেছি কি যে এটা কোথায় আছে। ফাংশনালে কি বোঝার চেষ্টা করেছি, এটা হচ্ছে আমাদের
যেটা নর্মাল নর্মাল পার্সন, নাকি এটা এর কোনো প্যাথোজেনিসিসের সৃষ্টি হয়েছে। তো এইখানে আমরা হচ্ছে ফার্স্টে দেখছি হচ্ছে কোয়ান্টিটিভে কী হচ্ছে, তিনটে স্টেপ, একটা হচ্ছে ক্ষয়, আর একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে বৃদ্ধি। মানে কোয়ান্টিটিভের ক্ষেত্রে হচ্ছে যদি ক্ষয় হয় তার মানে দোষের ক্ষয় হচ্ছে, স্থান মানে কি সাম্যাবস্থায় আছে, আবার হচ্ছে বৃদ্ধি মানে কি বেড়ে গেছে। ডিরেকশনের ক্ষেত্রে হচ্ছে এইখানে একটা কনসেপ্ট বুঝতে হবে যে আমি তো এখানে বলে দিলাম যে ঊর্ধ্ব অর্ধ তির্যক আছে। আচ্ছা, এখানে মনে তো প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা এখানে তির্যক হলো কেন, এমন তো কোনো বলা নেই যে তির্যক হবে। এখানে ঊর্ধ্ব অধ নয় বোঝা গেল, এখানে তির্যকটা বলার কারণ কি? আচ্ছা, এইখানে একটা আমরা কোরিলেশন করতে পারি, এটা আমার পার্সোনাল কোরিলেশন। সেটা হচ্ছে যে আমি একটা বিকারে ধরো একটা 2 লিটারের বিকার নিলাম, 2 লিটার বিকারে মোটামুটি হাফ ফিল করলাম, ধরো 1 লিটার ফিল করলাম। ফিল করে কি করলাম, আমরা বিকারটাকে এবার শেক করার চেষ্টা করলাম, মানে বিকারটা নড়াচ্ছি। বিকারটা নড়ানোর পরে আমি কি দেখব, হয় কি হবে, এই বিকারে হয় যদি নাড়াই তাহলে হয় জলটা ওপরের দিকে যাবে, জলটা এরকম করে নিচের দিকে নামবে, এরকম করে চলকাবে তো জলটা। এবারে আরেকটা কী হবে, জল চলকে এই যে এই লেভেলটাই ছিল, এই লেভেলে যদি জল সাম্যাবস্থায় থাকে হয় এই লেভেলে যাবে, আর নয়তো যদি এইরকম লেভেলে না যায় তাহলে এই দিকে চলকাবে, ঠিক আছে। তাহলে এরমভাবে এটা কি হচ্ছে, তাহলে তির্যক হচ্ছে, এইটা হচ্ছে বেস, এরপরেই কিন্তু অ্যাঙ্গেলটা স্টার্ট হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা যাচ্ছে, তার ফলে কি হচ্ছে তির্যক। এর মাধ্যমে আমরা এই কনসেপ্টটাকেই কাজে লাগিয়ে আমরা বুঝতে পারি তাহলে ডিরেকশনাল হতে কি হতে পারে, ওপরের দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, আর নয়তো কোনাকুনি যেতে পারে, মানে ঊর্ধ্ব অধ আর তির্যক। এবার অ্যানাটমিক্যালের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানাটমিক্যালের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে অ্যানাটমি সেটাতে কি বলছে, আমাদের হচ্ছে দুটো পার্ট হচ্ছে, কোষ্ঠ আর শাখা। তাহলে কোষ্ঠ তো হচ্ছে মিডিল পোর্শন, তো আমাদের ট্রাঙ্ক অ্যাবডোমেন এই যেটা আছে কোষ্ঠ। আবার শাখার ক্ষেত্রে হচ্ছে ঊর্ধ্বগত শাখা, নিম্নগত শাখা। আর এখানে যেরকম অ্যানাটমিতে কি বলা আছে, ঊর্ধ্বগত শাখা, নিম্নগত শাখা, কিন্তু এইখানে অতটা ডিটেলসে বলা নেই। এখানে শাখা বলতে মোটামুটি আপার অ্যাপেন্ডেজেস আর লোয়ার অ্যাপেন্ডেজ সবগুলোকে ইনক্লুড করা হয়েছে। এবার হচ্ছে কোষ্ঠ আর শাখা, আর একটা কি হচ্ছে মর্মস্থি। আমাদের মর্মস্থি যে আমরা যেটা ফার্স্ট ইয়ারে পড়েছি, মর্মস্থি যেটা আছে প্রিকাটিকা, শ্রীগান্তক, তারপরে হচ্ছে হাতে পায়ে আছে যেটা মণিবন্ধ আছে, তারপরে হচ্ছে রুচক, তারপরে হচ্ছে হৃদয় আছে, তারপরে হচ্ছে বস্তি আছে, তারপরে হচ্ছে এইখানে যে উড়ুতে আছে সেটা হচ্ছে ইন্দ্রবস্তি আছে। এই যে বিভিন্ন রকমের যে মর্মগুলো আমরা পড়েছি, অনেকগুলো মর্ম, সেই মর্মগুলোতেও কিন্তু রোগগুলো গিয়ে ভিসিয়েশন হতে পারে, মানে দুঃস্বের ভিসিয়েশন হতে পারে, যার ফলে রোগী সৃষ্টি হতে পারে। আমাদের ফার্স্ট ইয়ারে মর্মটা পড়ার ইম্পর্টেন্স কী ছিল, মর্মটা পড়ার যদি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলতে চাই তাহলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ইন কেস অফ প্যাথোজেনিসিস ক্ষেত্রে আমরা বলতে পারি সেইখানে আমাদের মর্ম বলতে কী ছিল, মর্মের আমাদের ডাইরেক্ট একদম লিটারাল ইংলিশ মিনিং কী ছিল, ভাইটাল পয়েন্টস। ভাইটাল পয়েন্টস মানে কি, ওখানে কী ছিল, আর মর্মতে কী বলা ছিল, যেখানে প্রাণবায়ুর অধিষ্ঠান হচ্ছে। এই জন্যই আমাদেরকে বলা হয়েছে আমাদের মর্মগুলোকে প্রোটেক্ট করতে হবে। এবার কারণ মর্মতে যদি প্রাণবায়ুর অধিষ্ঠান থাকে তাহলে প্রাণবায়ু যদি বেরিয়ে যায় তার মানেই তো মৃত্যু। সেই কারণে মর্মগুলোর প্রোটেকশন করতে হবে, আর মর্মতে যদি ভিসিয়েশন হয় তাহলে সমস্যা হবে। সেই জন্য বলছে কোষ্ঠতে হতে পারে রোগ, বা শাখাতে হতে পারে, বা মর্মস্থি সন্ধিতে হতে পারে। এবারে সিজনাল, এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। সিজনাল আমরা জানি যে এই যে শর্ট ক্রিয়াকাল আছে এটার মাধ্যমে আমাদের কিন্তু এইটা কোর্স ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমার যদি দোষ হয়, বাত দোষ হলো, সেই বাত দোষটা আজকে যদি আমার শীতকালে বাত দোষ হয় সেটার আমি কখন সমন করব, বা কখন আমার এই দোষটা অ্যাগ্রিভেশন হতে পারে। আমার কাছে যদি আমি একটা চেম্বার করছি, আমি 12 মাস ধরে চেম্বারে বসি, 12 মাস ধরে কোন সিজনে কোন স্পেসিফিক টাইপের পেশেন্ট কোন দোষের ভিসিয়েশন নিয়ে বেশি আসতে পারে, আমি সেইভাবে যদি এটা আমি আমার বিজনেস পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি, সেই হিসাবে আমি যদি আমার প্রোডাক্টগুলোকে রেডি রাখি, আমি সেইভাবে যদি পেশেন্টকে কীভাবে ট্রিট করব সেইটা আমি যদি রিভাইজ করি, বা আমি যদি পেশেন্টের প্রতি কীভাবে কেয়ার নেব, আমার কাছে র্যান্ডম যদি পেশেন্ট না এসে একটা প্যাটার্ন অনুযায়ী পেশেন্ট আসে, সেই তাহলে প্যাটার্নটা ফলো করে কী করে আমি ফার্দার যত আমার ট্রিটমেন্টে আমার লাইন অফ ট্রিটমেন্টের দিকে এগোবে, সেই ট্রিটমেন্টে কতটা আমি রেকটিফাই করতে পারবো, কতটা আমি একদম পিন পয়েন্ট ট্রিটমেন্ট করতে পারবো, সেইটা এই ঋতুটার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই যে ঋতুতে আমরা বলছি কোন সময় দোষ চয় হচ্ছে মানে সঞ্চয় হচ্ছে, কোন সময় দোষটার অ্যাগ্রিভেশন মানে হচ্ছে প্রকোপ হচ্ছে, কোন সময় আবার দোষটার প্রশমন হয়ে যাচ্ছে, এটা জানা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ফিফথ পয়েন্ট হচ্ছে ফাংশনাল। ফাংশনাল কী হতে হচ্ছে, একটা যদি দোষ সাম্যাবস্থায় থাকে তাহলে হচ্ছে প্রাকৃত, আর একটা যদি
বৈষম্য অবস্থায় থাকে তাহলে হচ্ছে বিপরীত। এবারে দোষগতির ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট যে শ্লোক আছে সেই শ্লোকগুলো জানতে হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে শ্লোকগুলো যে সবসময় ইম্পর্ট্যান্ট মানে যে একদম গড়গড় করে মুখস্থ করতে হবে, মুখস্থ করে বমি করতে হবে এমন তো কোনো ব্যাপার না। সবার আগে শ্লোক কী হচ্ছে, শ্লোক মানে হচ্ছে আগেকার দিনে মানুষের সংস্কৃত ভাষায় ছিল হচ্ছে তখনকার সময় নর্মাল ল্যাঙ্গুয়েজ। আমাদের সময় এখন যেরকম রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ আছে, দ্রাবিড়িয়ান যে ল্যাঙ্গুয়েজ, যার থেকে আমাদের সাউথ ইন্ডিয়ান যত ল্যাঙ্গুয়েজগুলো এসছে সেগুলো এসছে, বা আমাদের যে সংস্কৃত বা পালিত ভাষা আছে সেইগুলো থেকে হচ্ছে আমাদের যে এই আমাদের বেঙ্গল কন্টিনেন্টের যে ল্যাঙ্গুয়েজগুলো এসছে এগুলো এসছে। সেইটার ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের শ্লোক জানলে কী হবে, শ্লোকের যে শব্দগুলো সেই শব্দগুলো আগেকার দিনে মুনি ঋষিরা শ্লোকের মাধ্যমে নিজেদেরকে এই যে ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো একে অপরকে জানাতেন। তখন তো এত বইয়ের প্রচলন ছিল না, তারপরে এগুলোকে রিটেন অবস্থায় এসছে। সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এইটার ইম্পর্টেন্সটা কী। সেই ইম্পর্টেন্সটা জানার জন্য শ্লোকের কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। এবার শ্লোক বুঝতে গেলে আমি শুধুমাত্র শ্লোক পড়ে দিলাম তা তো নয়, শ্লোকের কনসেপ্ট বুঝতে গেলে আমাকে প্রপারলি জানতে হবে যে কি প্রবলেমটা হচ্ছে পেশেন্টের শুধুমাত্র আমি শ্লোক পড়ে গেলাম 10খানা শ্লোক পড়ে যাওয়ার পরে কী হলো, পেশেন্টের সামনে এলো, পেশেন্টকে আমি বললাম আমি তো 10টা শ্লোক পড়ে এসেছি, তাহলে আমার পেশেন্ট ঠিক হচ্ছে না কেন, সেটার তো কোনো লাভ নেই না। তো সেইটার ক্ষেত্রেই আমাকে জানতে হবে শ্লোকের অ্যাপ্লিকেশানটা কোথায়। সেই অ্যাপ্লিকেশানটা বোঝানোর জন্যই আমাদেরকে ভালো করে শ্লোকের মানেটা জানতে হবে। সেই মানেটা যদি জানতে পারি তাহলেই আমাদেরকে কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে যে শ্লোকগুলো আছে এই শ্লোকগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এই শ্লোকগুলোর ক্ষেত্রে দেখা গেল যে এই শ্লোকগুলো মোটামুটি আগের যে পয়েন্টগুলো পড়েছি পয়েন্টগুলোরই শ্লোক আকারে বলা আছে, এটা দেখে নিতে পারো। তো নেক্সট আমরা চলে যাচ্ছি এই ফার্স্ট পয়েন্ট কী আছে, কোয়ান্টিটিভ অ্যানালিসিস। এই কোয়ান্টিটিভ অ্যানালিসিসে চলে যাচ্ছে। এই কোয়ান্টিটিভ অ্যানালিসিসে কী বলছে, ফার্স্টে হচ্ছে ক্ষয়গতি। এবার ক্ষয়গতিতে কী হচ্ছে, ক্ষয়গতিতে হচ্ছে আমাদের কিসের জন্য ক্ষয় হতে পারে, সেটাতে আমরা যেটা বলছিলাম নর্মাল এনসিস যদি থেকে কমে যায় সেই জন্য ক্ষয় হতে পারে। এটার ক্ষেত্রে আমরা মডার্নের সাথে কোরিলেশন করে বলতে পারি, যদি আমাদের ধরো ইমিউনাইজেশন পাওয়ার হচ্ছে কম থাকে, বা আমাদের ক্ষেত্রে এমন কি হলো আমাদের ইমিউনিটি খুব কম, আমাদের বি সেল আর টি সেলের অ্যাক্টিভিটি খুব কম, তাহলে কী হতো আমাদের যে রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটাই আমরা আয়ুর্বেদিক কোরিলেশনে বলছি আমাদের দোষের কারণে আমাদের দোষ যদি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবার স্থানগতির কী হচ্ছে, স্থানগতির মানে হচ্ছে আমাদেরকে সব কিছু একদম অপটিমাল পোর্শনে আছে, যার ফলে কোনো সমস্যা হচ্ছে না। এবার বৃদ্ধিগতির ক্ষেত্রে কী হচ্ছে, বৃদ্ধিগতির ক্ষেত্রে কী হচ্ছে আমাদের যদি কোনো দোষ দেখা গেল যেটা বৃদ্ধি হয়ে গেছে, বা আমাদের শরীরে দেখা গেলো, এটার একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে রক্তমক্ষণ। আমাদের শরীরে দেখা গেল যে বিভিন্ন স্থানে আমাদের যদি ভেরিকোজ ভেন হয়, এটা একটা প্র্যাকটিক্যাল যেটা রক্তমক্ষণের কথা হচ্ছে, ভেরিকোজ ভেনে কী হচ্ছে ওখানে একটা নির্দিষ্ট স্থানে আমাদের যে রক্ত, এটা আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু রক্তকেও কিন্তু দোষের আন্ডারে ক্যালকুলেট করা হয়েছে। এবার রক্ত কী হয়েছে, রক্ত এবার আমাদের একটা জায়গায় যদি সঞ্চয় হয়ে যায় তাহলে সেখানে কি হচ্ছে ব্লাড ওখানে ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে, আমাদের ভেরিকোজ ভেন হচ্ছে, যার ফলে কী হচ্ছে পেশেন্টের ওখানে ইরিটেশন হচ্ছে, ব্লকেজ হচ্ছে, যে ফার্দার আমাদের ক্যাপিলারিসগুলো আছে ওগুলো ব্লকেজ হয়ে যাওয়ার কারণে ওইখানে আমাদের গ্যাংগ্রিন পর্যন্ত হতে পারে। তার ফলে কী হচ্ছে আমাদেরকে পেশেন্টে কী করতে হবে, ওখানে যদি আমরা বৃদ্ধকর্ম করি তাহলে বৃদ্ধকর্ম বা ব্লাড ডেটিং করলে কী হবে, ওখান থেকে রক্তগুলো বেরিয়ে যাচ্ছে, রক্তগুলো বেরিয়ে যাওয়ার পর তারপরে কী হলো, সেই রক্তগুলো বেরিয়ে যাওয়ার পরে সেই জায়গাটা যদি আমাদের চ্যানেলগুলো তুলনামূলক ক্লিয়ার করে তাহলে আয়ুর্বেদিক কনসেপ্টে আমরা বুঝতে পারি যে সেইখানে দোষটা যেহেতু আমরা বার করে দিলাম, যেটা দূষিত রক্ত আছে সেটা বার করে দিচ্ছি, যার ফলে আমাদের দোষটা সমান হয়ে যাচ্ছে। এইবারে আমাদের যেটা ছিল ডিরেকশনাল যদি অ্যানালিসিস আছে, সেই ডিরেকশনাল অ্যানালিসিসে আমরা কি পেয়েছিলাম যে ঊর্ধ্বগতি, অধোগতি আর তির্যকগতি। এবার ঊর্ধ্বগতির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা কিভাবে দেখতে পারি, আমরা দেখতে পারি হচ্ছে যে আমাদের যদি বেলচিং হচ্ছে, ধরুন আমরা এমন কোনো খাবার খেলাম যেটা আমাদের হচ্ছে যেটা আমাদের বডিতে হচ্ছে স্যুট করছে না, আমরা যেটা নর্মাল ভাষায় বলি, মানে আমাদের কি এটা যদি আমরা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি তাহলে আমাদের সিভিয়ার ইনডাইজেশন হচ্ছে। সিভিয়ার ইনডাইজেশনের ক্ষেত্রে একটা কী হয়, আমাদের পেরিস্টোলসিস এমনিতে মুভমেন্ট হয়, ইসোফেগাসে পেরিস্টোলসিস মুভমেন্ট হচ্ছে, আপ টু জিআই ট্র্যাক্টে ফুল পেরিস্টোলসিস মুভমেন্ট হচ্ছে।
কিন্তু পেরিস্টলটিক মুভমেন্ট হচ্ছে কি তখন যখন যেটা আপার আমাদের ইসোফেগাস আছে সেখান থেকে ডাইরেক্টলি নিচের দিকে আমাদের ফুড পোর্শনটা যাচ্ছে। রিভার্স পেরিস্টলসিস হচ্ছে এমন একটা মুভমেন্ট যেখানে আমাদের যেটা স্টমাক মেটেরিয়াল আছে, আমাদের কিন্তু যদি ইন্টেস্টাইনে একবার ফুড মেটেরিয়াল চলে যায় তাহলে কিন্তু আর রিভার্স পেরিস্টলসিস হয়েও কোনো লাভ নেই। কিন্তু আমাদের যদি স্টমাক পোর্শনে আমাদের যদি কোনো ফুড থাকে যে ফুডটার পয়জনিংয়ের কারণে বা ফুডটার অন্য কোনো নিউরোলজিক্যাল কারণে বা অন্য কোনো হচ্ছে ইনডাইজেশনের কারণে আমরা যদি ফুডটাকে ডাইজেস্ট করতে প্রপার না পারি, তাহলে কী হচ্ছে আমাদের বডিতে নার্ভ ইম্পালসের মাধ্যমে আমাদের রিভার্স হচ্ছে পেরিস্টলসিস হচ্ছে। রিভার্স পেরিস্টলসিসে কী হচ্ছে আমাদের যেটা আনডাইজেস্টেড ফুড মেটেরিয়াল ইনক্লুডিং উইথ মিউকাস এনজাইম অ্যান্ড এসিএল স্লাইটলি আমাদের কিন্তু থ্রু মাউথ হচ্ছে আমাদের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারছি যেটা ঊর্ধ্বগতির মাধ্যমে আমাদের কী হচ্ছে, এক্সাম্পল কি বলতে পারি, অম্লপিত্ত। অম্লপিত্তর কী হচ্ছে অ্যাসিডিক পেপটিক যেটা ডিসঅর্ডার, সেটা আমরা যেটা বললাম বেলচিং, সাওয়ার বেলচিং যেগুলো। এবার ঊর্ধ্ব রক্তপিত্ত, মুখ দিয়ে হচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে। আবার হচ্ছে মুখ দিয়ে যেটা মানে অনেক সময় বমি করতে করতে রক্ত বেরোচ্ছে সেগুলো হচ্ছে। তারপরে হচ্ছে বমি নর্মাল যেটা আছে সেইটা হচ্ছে। এবার অধোগতির ক্ষেত্রে কী হচ্ছে অধো রক্তপিত্ত, মানে এখানে হচ্ছে আমাদের যেটা ধরো ইন্টারনাল আমাদের যদি কোনো হ্যামারেজ হয় বা ইন্টারনাল যদি কোনো পারফোরেশন হয় তাহলে আমাদের থ্রু যে যেটা ফিসিস আছে সেই ফিসিস দিয়ে আমাদের ব্লাড বেরিয়ে যাচ্ছে। বা আমাদের যদি সিভিয়ার ডায়রিয়া হয়, সিভিয়ার ডায়রিয়ার ক্ষেত্রে কী হচ্ছে যে সেই আমাদের যেটা টোটাল যেটা ফিকাল ম্যাটার সেটা বেরিয়ে যাচ্ছে, আমাদের ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হচ্ছে না যার ফলে সেটা বেরিয়ে যাচ্ছে, যেগুলো দোষের অসাম্য অবস্থা বা বৈষম্য অবস্থা। এবার অম্লপিত্ত যদি ডাউনওয়ার্ডের দিকে মুভমেন্ট হয়, যদি আমাদের সাওয়ার যদি হয় সেটা হচ্ছে আমাদের যেটা যদি হচ্ছে ইয়েলোইশ বা হচ্ছে ছাড়া ছাড়া আমাদের যদি পায়খানা টাইট না হয়, ছাড়া ছাড়া পায়খানা হয়, সেটার ক্ষেত্রেও হবে প্রবলেম। আবার তির্যক গতির ক্ষেত্রেও কী বলছে, তির্যক গতির ক্ষেত্রে আমাদের যেটা জ্বর, এটা জ্বরের ক্ষেত্রে খুব ভালো বোঝা যায় যে জ্বরের ক্ষেত্রে আমাদের কিন্তু জ্বর শুধুমাত্র যদি এরম তো হয় না যে জ্বর শুধুমাত্র আমার পেটের শুধু টেম্পারেচার গরম হলো যে আর কোথাও টেম্পারেচার গরম হচ্ছে না। টেম্পারেচারটা কিন্তু আমাদের হাতেও টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, আমাদের যেটা ফোরহেড আছে সেই ফোরহেডেও টেম্পারেচার থাকছে, আমাদের রেকটাল টেম্পারেচারও ইনক্রিজ হচ্ছে, আমাদের আর্মপিটের টেম্পারেচারও ইনক্রিজ হচ্ছে, এমনকি আমাদের হোল বডির টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। আর যেরকম স্কিন ডিসঅর্ডার যদি হয়, স্কিন ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের যদি স্কিনের ডিসঅর্ডার কোনো স্প্রেড করে তাহলে স্প্রেডিংটা কিন্তু এমন না যে শুধুমাত্র স্কিন ডিসঅর্ডারে আমাদের শুধু একটা স্পেসিফিক লোকেশনে থাকবে, সেটা যদি ক্রনিক স্টেটে যায় বা তো হচ্ছে অ্যাকিউট স্টেটেও যায় তাহলেও কিন্তু আমাদের সেটা আস্তে আস্তে বিভিন্ন যেটা আর দ্য টার্মিনাল পজিশন আছে সেটা কিন্তু স্প্রেড করতে শুরু করে দেয়। এবার হচ্ছে থার্ড হচ্ছে অ্যানাটমিক্যাল মুভমেন্ট। অ্যানাটমিক্যাল মুভমেন্টের ক্ষেত্রে আমি যেটা বললাম যে তখন জ্বর, অতিসার, যেটা সর্দি, গুল্ম, যেটা হচ্ছে আমাদের যেটা গুল্মকে আমরা কি বলতে পারি, গুল্ম বলতে পারি, পলিপ বলতে পারি, যেটা আমাদের বিভিন্ন জায়গাতে হতে পারে। এবার হচ্ছে শাখার গতিকে, শাখার কী হতে পারি, শাখাকে আমরা হচ্ছে শাখা গতি তো হচ্ছে এইটা আমরা বাইরের দিকে যদি স্কিনের ক্ষেত্রে হয়, যদি আমাদের যদি দেখি এবার শাখা গতির ক্ষেত্রে একটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে বাহ্য রোগমার্গের আন্ডারে পড়ছে। যেরকম হচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে অভ্যন্তর রোগমার্গ, যেটা আমাদের শরীরের ভেতরে, কিন্তু শাখাতে কী হচ্ছে এটা বাহ্য রোগমার্গের আন্ডারে পড়ছে। এতে কী হচ্ছে আমাদের একটা এখানে আয়ুর্বেদিক কোরিলেশন করা হয়েছে, আমাদের যে রক্ত ধাতু আছে আর শুক্র ধাতু আছে এগুলোর ভিসিয়েশনের কারণে আমাদের মেনলি স্কিন ডিসঅর্ডারগুলো হচ্ছে। এবার স্কিন ডিসঅর্ডারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদেরকে যেটা রঞ্জক পিত্ত আছে সেটা হচ্ছে রঞ্জক পিত্ততে আমাদের এই ডিসঅর্ডারগুলো হচ্ছে। আর তারপরে হচ্ছে স্কিনের ক্ষেত্রে সুপারফিশিয়াল ডিসঅর্ডার হচ্ছে যেটা কুষ্ঠ হচ্ছে, তারপরে আমাদের হচ্ছে বিসর্প হচ্ছে, এইগুলো ডিসঅর্ডার হচ্ছে। এবার মর্ম অস্থি সন্ধির ক্ষেত্রে আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে আমাদের যে ভাইটাল পয়েন্টস আছে সেই ভাইটাল পয়েন্টসের ক্ষেত্রে কিন্তু আমাদের যেরকম আমি যদি দেখি ফার্স্টে আমাদের যদি কেউ ডেস্ক জব করে দেখবে, আমরা যদি কম্পিউটার অনেকক্ষণ কাজ করি মাউসে এবং সে আমাদের হাতটা যদি এরকম সাইডে রাখি ঝোলাতে থাকি আমাদের রিস্টে কিন্তু ব্যথা করে, ওই যে ঠিক মণিবন্ধ মর্মে ওই জায়গাটা তাহলে ভিসিয়েশন হচ্ছে। এর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমভাবে আমি বুঝতে পারি যদি আমাদের স্পাইন প্রবলেম হচ্ছে তাহলে ওখানে যে মর্মস্থান আছে সেই মর্মের সমস্যা। আমাদের যদি বিভিন্ন রকম যেটা নিউরাল ডিসঅর্ডার আছে সেই নিউরাল ডিসঅর্ডার অনুযায়ী আমাদের যদি পৃষ্ঠমর্মের দিকে পৃষ্ঠমর্মের ক্ষেত্রে কিন্তু সেই নিউরাল ডিসঅর্ডারগুলোকে আমাদের কিন্তু কারেকশনে অনেকটা হেল্প করে। এবার ফোর্থ ক্লাসিফিকেশন হচ্ছে কালকৃত। কালকৃততে কী বলছে, তিনটে দোষ আছে আমাদের বাত, পিত্ত আর কফ। এবারে আমার কাছে একটা পেশেন্ট এলো, সেই পেশেন্ট বলছে যে আচ্ছা আমার পিত্তর ভিসিয়েশন হয়েছে, তো এবার আমি দেখছি তখন হচ্ছে শরৎকাল, ঠিক আছে। এবার শরৎকালে পেশেন্ট হচ্ছে যে পিত্তর ভিসিয়েশন হয়েছে, খুব ভালো। এবারে তাহলে আমি কি বলবো, পেশেন্ট চলে যান, আপনার এখন হবে না কিছু,
তাহলে আমি কি করব, এখন অ্যাগ্রিভিয়েশন হয়ে গেছে, আমি কি করব, তাহলে আমি কি করব, কিছুটা সমন করার চেষ্টা করব। হ্যাঁ, আমি হাইলি পারগেশন দেবো না, বা আমি কিছু এমন ডোজ দেবো না যাতে অন্য রকমের কিছু সাইড এফেক্ট হয়। হ্যাঁ, আমি পিত্তদোষটা ঠিক কখন করব, যখন আমার হেমন্ত ঋতু আসবে। এবার এখন আমাদের ক্ষেত্রে তো হেমন্ত ঋতু বোঝা সম্ভব নয়, আমরা মোটামুটি ওই ধরে নিচ্ছি যখন পুজো পড়ছে ওই অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবরের ওই যে রেঞ্জটা, ওইটাকে আমরা মোটামুটি ধরে নিচ্ছি, ওখানে যখন হচ্ছে ওইটা আমরা দোষটা পোষণ করবো। এরকম বাত দোষ আর কফ দোষের ক্ষেত্রে আমরা সেম পলিসিটা অ্যাপ্লাই করব। এবারে যেটা ফাইনাল পয়েন্ট দোষ গতির, সেটা হচ্ছে প্রকৃত গতি আর বিকৃত গতি। এবার প্রকৃত গতি বিকৃত গতির ক্ষেত্রে আমাকে কি বুঝতে হবে, যে আমাকে সুস্থ আছি কি না, না আমরা অসুস্থ আছি। এবারে প্রকৃত গতির ক্ষেত্রে এবারে যদি আমাদের দেখা যায় যে বাত যদি আমাদের ভিসিয়েশন হয়, তাহলে কি দেখা যাবে, বাত আমরা জানি সেটা হচ্ছে বা গতিগন্ধনায়, যেটা আমাদের বাতের যেটা আছে শ্লোক, বা গতিগন্ধনায় বায়ু তন্তুযন্ত্র ধরো, মানে বায়ু কিন্তু সব জায়গায় ঘুরে বেড়ায়, বায়ু কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে না। যার ফলে কী হচ্ছে, যদি আমাদের বায়ুতে কোনো সমস্যা হয় তাহলে কী হবে, আমাদেরকে শ্বাস নিতে সমস্যা হবে। আমাদের নার্ভের যে আছে, নার্ভের আমরা বায়ুর সাথে কোরিলেশন কী করি, নার্ভের আমাদের যে ইম্পালস, এই ইম্পালসগুলো তো খুব ফাস্ট, সেটাকে আমরা বায়ুর সাথে কোরিলেশন করি, যে নার্ভের ইম্পালসটা আমরা বায়ুর মাধ্যমে অনেক হাই স্পিডে যাচ্ছে। এবার সেইখানে যদি আমাদের বায়ুর ভিসিয়েশন হয় তাহলে নার্ভ ইম্পালস ঠিকভাবে যাবে না, তাহলে পরে আমাদের নার্ভ ড্যামেজ হতে পারে, নার্ভের ডিসফাংশন হতে পারে। এবং তার ফলে কী হবে, আমাদের যদি বায়ুতে আবার বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে প্রাণবায়ু আছে সেই প্রাণবায়ু যদি স্তব্ধ হয়ে যায় তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার পিত্ত প্রকৃতির ক্ষেত্রে কী হবে, পিত্ত প্রকৃতির ক্ষেত্রে আমরা বলবো যে যেটা রেসপন্সিবল ক্ষেত্রে যে আমাদের নর্মাল যেটা সুস্বাস্থ্য অবস্থা ছিল সেটা হচ্ছে দীপন, পাচন, এইগুলো তো হচ্ছে মেডিসিনের গুণ। কিন্তু পিত্তের গুণ কি, পিত্তর গুণ হচ্ছে পাচন করা, বডির টেম্পারেচারকে যেটা সেটা আছে সেটা মেনটেন করা, শরীরে যেটা কালার আছে সেটা মেনটেন রাখা, আমাদের যে ভিশন আছে সেই ভিশনটাকে ভালো রাখা, আমাদের যেটা স্কিনের যে লাস্টারনেস আছে সেটাকে মেনটেন রাখা। কফ প্রকৃতির ক্ষেত্রে যেটা সুস্বাস্থ্য হলে কী হবে, সেটা কী হবে, কফ যেটা হচ্ছে কি কফের শ্লেষ্মা, তার মানে কি, কফ হচ্ছে আমাদের যে বডির যে প্রত্যেকটা অর্গান আছে সেটাকে আমাদেরকে যেটা কভারিং আছে সেটা ইন্টারনাল কভারিং হতে পারে, আউটার কভারিং আছে, এই কফগুলো হচ্ছে শ্লেষ্মার মাধ্যমে কী হচ্ছে, বডিগুলোকে আমাদের যে মেকানিক্যাল রাপচার বা ড্যামেজের থেকে বা মেকানিক্যাল যে ওয়্যার অ্যান্ড টিয়ার থেকে আছে সেটাকে বাঁচিয়ে রাখছে। এটার ক্ষেত্রে হচ্ছে লুব্রিকেশনের কাজ করছে। তার ফলে কী হচ্ছে, কফ যদি ভালো থাকে তাহলে আমাদের বল ভালো থাকবে, আমাদের যে ওজাস আছে সেই ওজাসগুলো মেনটেন থাকবে। এবার যদি এটার ক্ষেত্রে অপোজিট, এই যেটা আমাদের যদি বিকৃত গতিতে বলছিলাম, যেটা আমাদের নিউরাল প্রবলেম হতে পারে, পেন হতে পারে, স্পাজম হতে পারে, প্যারালাইসিস হতে পারে, এমনকি ডেথ হতে পারে। পিত্ত প্রকৃতির ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, বডি ডাইজেশন যদি না হয় তাহলে কী হতে পারে, বডিতে যদি অ্যাগ্রিভেশন অফ পিত্ত হয়ে যায় বা তাহলে কী হতে পারে, বার্নিং সেশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, আলসার হতে পারে, আবার হ্যামারেজ হতে পারে যদি পিত্তর বিকৃত পিত্ত বা ইনক্রিজ হয়ে যায়। আবার কফ বিকৃতির ক্ষেত্রে কী হতে পারে, আমাদের যে মল প্রোডাক্ট সেটা বেড়ে যেতে পারে। এবার শরীরের যে হেভিনেস, মানে শরীর যেটা স্থৌলত্ব পর্যন্ত বেড়ে যেতে পারে কফ প্রকৃতির ভিসিয়েশনের কারণে। এইবারে যেটা আমাদের ছিল যেটা দোষগতি, সেটা হচ্ছে কোষ্ঠ টু শাখার দোষগতি, আর একটা হচ্ছে শাখা টু কোষ্ঠ। এবারে ফার্স্টে আমরা দেখছি হচ্ছে কোষ্ঠ টু শাখা। এবার কোষ্ঠ টু শাখা দোষগতির ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে একটা ছোট জিনিস আমরা ওই দোষগতির ক্ষেত্রে আমরা জেনে রাখি, ত্রয় রোগমার্গ ইতি শাখা মর্ম অস্থি সন্ধয় কোষ্ঠস্য। এটা চরক সুস্থস্থান 11/48। এটা হচ্ছে রোগমার্গের শ্লোক। রোগমার্গে কি বলছে, 3টে রোগমার্গ আছে, সেটার ক্ষেত্রে আমরা বলছি ত্রয় রোগমার্গ। এখানে লিখে দিচ্ছি ত্রয় রোগমার্গ, তারপরে কি বলছে ইতি শাখা, তারপরে কি বলছে মর্ম অস্থি সন্ধি। এখানে সন্ধি হতো কিন্তু সন্ধিটা আমাদের যে সংস্কৃত টার্ম সেটাও এই সন্ধিটা না হয় কি বলছে মর্ম অস্থি সন্ধি সন্ধয় কোষ্ঠস্য। এটা কি হয়েছে, চরক সূত্রস্থান 11/48। কি বলছে, ত্রয় রোগমার্গ ইতি শাখা মর্ম অস্থি সন্ধয় কোষ্ঠস্য। আমাদেরকে ত্রয় রোগমার্গ, এখানে হচ্ছে শাখা রোগমার্গ, একটা হচ্ছে মর্ম রোগমার্গ, একটা হচ্ছে কোষ্ঠ রোগমার্গ। তাহলে হয়ে গেল নাম। এবার ফার্স্টে হচ্ছে শাখা রোগমার্গ। এই শাখা রোগমার্গতে
আমরা যেটা দেখে নিয়েছিলাম সেটাগুলো জানার আগে আমাদেরকে একটু দোষ মুভমেন্টটা জেনে নিতে হবে, যে শাখাতে কী করে ট্রান্সফার হচ্ছে। এবারে কী করে আমরা যদি কোষ্ঠ থেকে শাখাতে কী করে রোগ যেতে পারে, যদি আমরা অতিরিক্ত ব্যায়াম করি তাহলে কিন্তু আমাদের কোষ্ঠ থেকে শাখায় রোগ ট্রান্সফার হতে পারে। যে আমরা যদি আনহোলসামকে রাখি, যে আমরা যখন ইচ্ছে পাচ্ছি খেয়ে নিচ্ছি, যখন যা ইচ্ছে চান করছি, সময় নেই, কোনো একটা নির্দিষ্ট আমরা টাইম টেবিলকে ফলো করছি না, তাহলে কী হচ্ছে সমস্যা হবে আমাদের। থার্ড কী হতে পারে, থার্ড হতে পারে যে আমরা হচ্ছে তীক্ষ্ণ যেটা আছে, যেটা এক্সেস আমাদের যদি পিত্তনাশ খাবার খাই, পিত্ত যেটা বর্ধক খাবার খাচ্ছি, বা আমরা অত্যন্ত গরম জায়গায় আছি, তাহলে আমাদের শরীরে ভিসিয়েশন হতে বাধ্য। আবার যদি আমাদের হচ্ছে দেখলাম যে আমাদের যে একটা বয়স হয়েছে 80 বয়সে আমি খুব দৌড়ঝাঁপ করছি, আমি বিশাল ফিট, তার ক্ষেত্রে কী হচ্ছে আমাদের বাত ভিসিয়েশন হচ্ছে, তার ফলে আমাদের আরও ওয়ারেন্টিয়ারের প্রবলেমগুলো আসবে। আবার যখন এটার ক্ষেত্রেই সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে শাখাটু কোষ্ঠ। শাখাটু কোষ্ঠর ক্ষেত্রে কী হচ্ছে, এবার শাখাটু কোষ্ঠ বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হচ্ছে যে আমাদেরকে যেটা দোষ, সেটার তো দোষের তো ভিসিয়েশন হচ্ছে, মূল কনসেপ্ট কি, দোষের ভিসিয়েশন হচ্ছে বলে আমরা বলছি। এবারে যদি শাখা থেকে কোষ্ঠ আমরা কি করে আসবো, সেই যদি আমরা যদি দেখি তাহলে শাখাটু কোষ্ঠ কী করে দোষ আসবে। এবার দোষটাকে আনতে হবে, কী হবে, শাখাটু কোষ্ঠে দোষটাকে এনে দোষটাকে করতে হবে দীপন করতে হবে, পাচন করতে হবে, মানে দোষটাকে ডাইজেস্ট করতে হবে। এবার শাখাটু কোষ্ঠে এলে কী হবে, দোষটা যদি আমাদের প্রপার এলিমিনেশন হয়ে যায় তাহলে কী হবে, আমাদের যে চ্যানেলগুলো বা স্রোতগুলো আছে সেইগুলো প্রপার একদম ফ্রি হয়ে যাবে, যার ফলে সেখানে কী হচ্ছে আমাদের প্রপার যেটা দোষ সেগুলো প্রপারলি ট্রান্সফার হতে হবে। আমাদের যে ইমিউনিটি পাওয়ার আছে সেটা ভালো থাকতে হবে, আমার যে নিউট্রিয়েন্টগুলো আছে নিউট্রিয়েন্টলি প্রপারলি আমাদের যত সেলে আছে বা অর্গানেলে আছে সেখানে ভালোভাবে পৌঁছাবে। তারপরে হচ্ছে সেটার ফ্লুইডিটি হচ্ছে আমাদের যে বডি পার্টসগুলো আছে সেটা বাড়াবে। এইবার হচ্ছে রোগমার্গ। রোগমার্গেতে কী কী বলছিলাম, ওই যে প্রথমেই যেটা বলছিলাম বাহ্য, অভ্যন্তর আর হচ্ছে মধ্যম রোগমার্গ। এবার বাহ্য রোগমার্গের মধ্যে কী পড়ছে, বাহ্য রোগমার্গের মধ্যে পড়ছে হচ্ছে আমাদেরকে বলতে হবে যে শাখা রোগমার্গের মধ্যে আমাদের সাধারণত আমরা কি বলছি, আমরা সাধারণত শাখা রোগমার্গ বলছি রক্তধাতু বা শুক্রধাতুর ভিসিয়েশনের কারণে শাখার হচ্ছে প্রবলেমগুলো স্টার্ট হচ্ছে। এবারে চক্রপাণী অনুযায়ী আমরা যদি দেখতে পাই, চক্রপাণী অনুযায়ী এটার ক্ষেত্রে বলতে হবে আমরা কিন্তু ত্বকের আন্ডারে রসধাতুকেও দেখতে পাচ্ছি। সেবার রসধাতু, তাহলে চক্রপাণী কী বলছে, চক্রপাণী includes রসধাতু আন্ডার ত্বচা। রসধাতুকেও কিন্তু স্কিনের মাধ্যমে চক্রপাণী টিকাতে বলা হয়েছে। এবারে যেরকম আমাদের যদি হৃদয়ের প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদেরকে এটা কিন্তু আমাদের বাহ্য রোগমার্গের মধ্যে পড়বে, কিন্তু এটা যদি আমরা মনে করি যেটা বাহ্য রোগমার্গের মধ্যে পড়বে, সেক্ষেত্রে আমাদের কী হতে হবে, হৃদয় হতে পারে আমাদের হচ্ছে মধ্যম রোগমার্গে। আমাদেরকে নর্মালি জানতে হবে যে হৃদয়টা কোথায় অবস্থিত। তাহলে হৃদয়টা অবস্থিত, এই যদি আমাদের হোল বডি দেখি তাহলে হোল বডিতে দেখছি আমাদের হৃদয়টা কোথায়, মধ্যমে অবস্থিত, তাহলে আমাদের মধ্যম রোগমার্গই এটা বলতে হবে। এবারে কি হচ্ছে, এবারে হচ্ছে সেকেন্ড হচ্ছে বাহ্য রোগমার্গ না, এটা হচ্ছে মধ্যম রোগমার্গ। মধ্যম রোগমার্গে কি বলছে, মধ্যম রোগমার্গে বলছে যে এখানে মর্ম যেটা আছে সেইটা হচ্ছে হার্ট, ব্রেন, ব্ল্যাডার, আমাদের যেগুলো আছে সেইটা টেন্ডন, এইগুলোর হচ্ছে মূল ফাংশন আছে। এটা কী করে আমরা বুঝবো, এই যদি আমাদের আউটার পার্টে কী হয়, আউটার পার্টে আমি ডায়াগনোসিস করা যেত না, ইন্টারনাল পার্টে আমাকে তো অবজারভেশন তো আমি ডাইরেক্ট করতে পারছি না, আমাদের তো সি থ্রু বডি না যে আমরা দেখে নিলাম এখানে কোন সমস্যা হচ্ছে, আমাদের তো পুরো একদম ট্রান্সপারেন্ট বডি না, আমাদের নন ট্রান্সপারেন্ট বডি, যেগুলো হচ্ছে আমরা আউটার শুধুমাত্র সাউন্ড স্কালটেট করে আমাকে বুঝতে হবে যে কোন রোগ হয়েছে বা কী হয়েছে বা কী ডায়াগনোসিস প্রগনোসিস হতে পারে। এবারে আমরা কি আসছি ফাইনালে, যেটা অভ্যন্তর রোগমার্গ আছে। অভ্যন্তর রোগমার্গ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে জিআই ট্র্যাক্ট আছে সেইগুলো আছে, সেগুলো স্টোমাক টুমাক আছে, এগুলো 7-10 না। তারপর বাহ্য রোগমার্গে আমরা ডিটেলস জানবো। বাহ্য রোগমার্গকে ডিটেলসে জানতে গেলে আমাদেরকে জানতে হবে বাহ্য রোগমার্গের মধ্যে কোন কোন স্ট্রাকচারগুলো পড়ছে। আমরা যেটা ফার্স্টে করলাম, যেটা ত্বক পড়ছে, রক্ত, শুক্র, এইগুলো হচ্ছে মেনলি পড়ছে, তাছাড়া মাংসময় অস্থিমজ্জা আছে। এবারে
বাহ্য রোগমার্গের ক্ষেত্রে কী কী রোগ হতে পারে? আমাদের গয়টার হতে পারে, আমাদেরকে কিছু মোলস হতে পারে, আমাদের টিউবারকুলোসিস হতে পারে, আমাদেরকে স্কিন ডিজিজ হতে পারে অনেক রকমের, তারপরে হচ্ছে বিষর্প হতে পারে, অর্শ হতে পারে, গুল্ম হতে পারে, এগুলো হতে পারে। মধ্যম রোগমার্গের ক্ষেত্রে কী হচ্ছে? মধ্যম রোগমার্গের ক্ষেত্রে আমাদের যে তিনটে মূল যে আমাদের ভাইটাল মর্ম আছে সে আমরা জানি, বস্তি, হৃদয় আর হচ্ছে শিরবস্তি, হৃদয়, আমাদের যেটা তিনটে মর্ম আছে, কী মর্ম, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তা আমাদের অস্থি বা সন্ধিতে হতে পারে, স্নায়ুতে হতে পারে, কন্ডরাতে হতে পারে, হৃদয়ের বিভিন্ন যেটা আছে সেখানে যে কোনো রসধাতু পোষণ করে সেখানেও হতে পারে। তবে এখানে ডিজিজের ক্ষেত্রে আমাদেরকে এখানে কী কী বলেছে যে দেখতে হবে? হেমিপ্লিজিয়া যেটা বলেছে, তারপর বলেছে হচ্ছে হেমিপ্লিজিয়া বলেছে, স্টিফনেস বলেছে বা স্প্যাজম বলতে বলেছে, সেটা বলছে কনভার্সন মানে বেরিয়ে আসা, সেটা হতে পারে অদ্রিত, ফেসিয়াল প্যারালিসিস, সোর্স ওয়েস্টিং অফ অ্যাট্রপি, অতিষ্কুল হচ্ছে বোন পেন, অ্যান্ড সন্ধিশুল হচ্ছে জয়েন্ট পেন বা আর্থারাইটিস। এবার হচ্ছে গুদভ্রংশ হচ্ছে পোলার অফ রেকটাম, প্রোল্যাপস অফ রেকটাম। আর হৃদয় বস্তি রোগের ক্ষেত্রে কী হচ্ছে? হেড আর ব্যাডারের যেটা রোগ, সেটা এখানে যেটা নর্মাল অবস্থায় থাকার কথা সেটা নর্মাল অবস্থায় নেই। এবার হচ্ছে অভ্যন্তর রোগমার্গ। অভ্যন্তর রোগমার্গের ক্ষেত্রে কী হচ্ছে? অভ্যন্তর রোগমার্গ হচ্ছে আমাদের যে মহাস্রোত আছে সেই মহাস্রোতগুলো বিশ্লেষণ হচ্ছে, তারপর আমাদের শরীরের মধ্যে যে মেনলি হচ্ছে, তাহলে এটা হচ্ছে মধ্যম রোগমার্গ। এবার আমাশয়ের ক্ষেত্রে আপার জিআই পোর্টে হতে পারে, বা প্রকোষ্ঠের ক্ষেত্রে লোয়ার যেটা জিআই আছে সেখানে হতে পারে, মানে আপার ইন্টেস্টাইন হতে পারে হচ্ছে আমাশয়গত রোগ, প্রকোষ্ঠগত রোগ হতে পারে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এবার এই ক্ষেত্রে ডিজিজ কী কী হতে পারে? ফিভার হতে পারে, ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ইনডাইজেশন হতে পারে, কাফ হতে পারে, ডিসনিয়া হতে পারে, হিকাপ হতে পারে, কনস্টিপেশন হতে পারে, অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট হতে পারে, স্প্লিনোমেগালি হতে পারে যেটা খুব কমন, ইডিমা হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন রকম বেদরোধী, অর্শ, গুল্ম, এগুলোও হতে পারে। মানে এটা যে একটা কম্প্যারিজন টেবিল আছে, এটা দেখে নিতে পারো। এবার যেটা প্রগনোসিসবল ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদের যেটা কী আছে, আমাদের যে তিনটে রোগমার্গ আছে, বাহ্য, অভ্যন্তর আর একটা হচ্ছে মধ্যম। এবার বাহ্য রোগমার্গে কী হচ্ছে? আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি, টিস্যুতে দেখতে পাচ্ছি, টিস্যু লেভেলে, এবং সেটা আমাদের ভাইটাল অর্গানসকে ততটা এফেক্ট করছে না, আমাদের টার্মিনাল পার্টগুলোকে মেনলি এফেক্ট করছে। সেক্ষেত্রে কি আমাদের সমন করলাম আমরা মোটামুটি পেশেন্ট কী হয়ে যায়। মধ্যম রোগমার্গের ক্ষেত্রে কী হয়? যেটা ভাইটাল অর্গানস বা মর্মগুলো আছে সেইটা হচ্ছে মানে একদম খুব ঝামেলা আছে, মানে ওই জায়গাটা যদি ক্রনিকে চলে যায় বা সিভিয়ারেও থাকে, মানে যে কোনো থাকে, অল্পও যদি হচ্ছে রোগ বিশেষণ হয় তাহলে কিন্তু অনেক সেফটি মেজার্স নিয়ে তারপরে পেশেন্টকে ডায়াগনোসিস করতে হবে, তারপরে এক্সাম করতে হবে, প্লাস হচ্ছে সেখানকে পেশেন্টকে সেরকম মেডিকেশন দিতে হবে যেটা পেশেন্ট ফলো করতে পারে ঠিকঠাক করে। আর ফাইনাল হচ্ছে অভ্যন্তর রোগমার্গ। অভ্যন্তর রোগমার্গের ক্ষেত্রে কী বলছে? আমরা যেটা বিভিন্ন যেরকম জিআই ডিসঅর্ডার দেখছি সেটা ক্রনিকের ক্ষেত্রে হতে পারে, এবার বা সিভিয়ার হতে পারে। এবার যদি ক্রনিকের ক্ষেত্রে চলে যায় অভ্যন্তর রোগমার্গ, যেখানে একদম অনেক দিন ধরে জিআই এর প্রবলেম হচ্ছে, অনেক দিন ধরে আমাদের আইবিএস হয়ে আছে, সেটার ক্ষেত্রে কি একদম 100% ক্লিয়ার হবে? আমাদের যদি গ্রহণী রোগ হয়, আমাদের গ্রহণী রোগ কি 100% ক্লিয়ার হবে? না, আমাদের 100% ক্লিয়ার হবে না। কিন্তু 100% ক্লিয়ার না হলেও যদি পেশেন্ট নিজের যে দিনচর্য, ঋতুচর্য আর রাত্রিচর্য আছে, আর আহার বর্গের মাধ্যমে বিভিন্ন আহারগুলো, আমাদের ডায়েটগুলো বলে দেওয়া হবে, সেই ডায়েটগুলো যদি পেশেন্ট ফলো করে তাহলে কী হবে? পেশেন্ট অনেকটা সুস্থ থাকবে। কিন্তু 100% ক্লিয়ার হয়ে যাবে এরকম ক্লেম করা একটা খুব বাজে জিনিস হতে পারে। তো এইটাই ছিল আজকের মোটামুটি দোষগতি আর রোগমার্গের ওপরে। তো আশা করছি এইখানে মোটামুটি কিছুটাও তো বুঝতে পেরেছি বা বোঝানোর চেষ্টা হয়েছে। দেখা যাক আপকামিং কী করা যায়। ধন্যবাদ।